কিন্তু আওয়ামী লীগ ফেসিবাদের যে দুঃশাসন বাংলাদেশে চাপিয়ে দেওয়া হয়েছিল, এখানে তরুণ সমাজ কিন্তু ভোট কি জিনিস সেটাই বুঝেনি। হ্যাঁ, অটোমেটিকলি ভোট হয়ে গিয়েছে, নির্বাচন নামক একটা প্রহসন হয়েছে। ছাত্র রাজনীতি এই দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি 1952 সালের ভাষা আন্দোলনের কথা বলেন, সেখানেও নেতৃত্ব দিয়েছে ছাত্র রাজনীতি। আপনি 69-এর গণ অভ্যুত্থান, তারপর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, হ্যাঁ, 71-এর গণ আন্দোলন, এবং সর্বশেষ যেটা যে 24-এর বিপ্লব, এই বিপ্লবের ছাত্র আন্দোলনের যেটা সম্মুখভাগে ছিল, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। রাজনীতিতে গত 15 বছর তো আসলে আমরা সীমাহীন নির্যাতনের মুখোমুখি ছিলাম। ব্যক্তিগত মালিকানায় আমার যে একটা ডিস্ট্রিবিউশন ছিল, যে টেলিটকের একটা ডিস্ট্রিবিউশন ছিল চট্টগ্রামে, সেটা আমার থেকে 2012 সালে কেড়ে নেওয়া হয়েছে। প্রিয় চট্টগ্রামবাসী, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিএনটিভির আজকের আমাদের আয়োজন, যেখানে আমরা তুলে ধরি সমাজের বিশেষ ব্যক্তিবর্গের প্রতিনিধিত্বশীল অংশ এবং চেষ্টা করি তুলে ধরতে বৈষম্য নিরোধনে তাদের উদ্যোগসমূহ। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব আহমেদুল আলম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চট্টগ্রাম মহানগর। কেমন আছেন স্যার? ভালো। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি থাকবে, চট্টগ্রাম জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থার উত্তরোত্তর কামনার জন্য কোন ধরনের পদক্ষেপগুলো আসলে আপনি আপনার পক্ষ থেকে নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে এবং সিএনটিভিকেও এবং তার দর্শক সকলকে আমরা আমার পক্ষ থেকে এবং আমার জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আসলে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তনের, একটা সার্বিক পরিবর্তনের যে সবার যে আকাঙ্ক্ষা, আমার দলও সেখানে কোনো ব্যতিক্রম কিছু নয়। আমার দল চিন্তা করছে যে মানুষ এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা যে দীর্ঘদিনের যে ব্যবস্থা, এই ব্যবস্থার কিছু পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এই পরিবর্তনের জন্যই কিন্তু আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফার একটা কর্মসূচি উনি 2023-এই কিন্তু ঘোষণা করেছেন, এবং সেটা আমরা ইতিমধ্যে আমাদের চট্টগ্রামে একটা সেটা নিয়ে প্রশিক্ষণশালা হয়েছিল, এবং আমরা বিভিন্ন ওয়ার্ডেও সেটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং জনগণের মাঝে সেই বক্তব্যগুলো তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি। এখানে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে, এই সমস্যাগুলি কিন্তু সবগুলি এখানে পুঙ্খানুপুঙ্খানুরূপে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি যদি কোনো ধরনের আরও পরিবর্তনের প্রয়োজন রয়েছে, জনগণের মাঝ থেকেও যদি কোনো ধরনের সাজেশন আসে, সেটাও কিন্তু আমাদের নেতা বলেছে যে সেটাও ইনক্লুডিং করার জন্য উনি প্রস্তুত রয়েছে, এবং সেই রকম প্রস্তাব যদি স্পেসিফিকলি দেওয়া যায়। তবে আমার ব্যক্তিগত যেটা, আমি চট্টগ্রামের বসবাস করি, চট্টগ্রামের যে সকল সমস্যাগুলি রয়েছে, এই সমস্যাগুলিকে আসলে আমরা প্রাধান্য দিয়ে এই চট্টগ্রামকে যাতে একটা পরিপূর্ণভাবে একটা সুন্দর সমাজ ব্যবস্থায় নিয়ে যেতে পারি। যেমন দীর্ঘদিনের যে দুঃশাসনে, ফেসিবাদী শাসনের কারণে যে একটি যে সামাজিক যে বন্ধন, সে বন্ধন নষ্ট হয়ে গিয়েছে। এই সামাজিক বন্ধনটা আমরা একটি শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে যে যুব সমাজকে যে মাদক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য দেশে একটি যে যুব সমাজের যে খেলাধুলার বিমুখতা, লেখাপড়ার বিমুখতা, এই সমস্ত কাজ থেকে আজকে একই কাজে খেলাধুলার মধ্যে মনোনিবেশ করা, তাদের লেখাপড়ার মধ্যে মনোনিবেশ করার জন্য আমাদের যে নিত্য নতুন কৌশল, এগুলি আমরা প্রয়োগ করার মধ্যে দিয়ে এখানে একটা পরিবর্তন আনার চেষ্টা করব। আরেকটি বিষয়, সেটা বড় চট্টগ্রামের বড় সমস্যা, যেটা কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং যে আসলে যখন একটা পরিবেশ, তারা একটা কোনো কাজের পরিবেশ পাচ্ছে না, যেমন লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ ছিল না,
খেলাধুলার কোনো ধরনের পরিবেশ ছিল না, যার কারণে সবাই এলাকার মধ্যে আড্ডাবাজি বা একটা যে সমস্ত অপকর্ম বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে ফ্যাসিবাদী আওয়ামী লীগের যে সমস্ত অপকর্ম ছিল, এইগুলোকে যে আধিপত্যবাদের যে কর্মকাণ্ডগুলি ছিল, এই কর্মকাণ্ডতে অনেক কিশোর গ্যাং জড়িয়ে গিয়েছে। এদেরকে এখান থেকে বেরিয়ে আসার জন্য খেলাধুলার চর্চা সহ বিভিন্ন গঠনমূলক কাজে আমরা নিয়োজিত করার জন্য আমাদের চিন্তা ভাবনা আছে। জি, ফ্যাসিবাদী সরকারের কথা যেখানে বলছিলেন, মূলত শাসক থেকে ওরা শোষক হয়ে উঠেছিল। আপনাদের সরকার যদি আসে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় ইন্টারনাল কনফ্লিক্ট গুলোর কারণে আপনারাও কি ওই ধরনের কোনো পথে যাবেন কিনা? আমরা তো ভুল থেকেই কিছু শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা অতীতের আমাদের যে রাষ্ট্রীয় যে যন্ত্র, এই যন্ত্রের অনেকগুলি ত্রুটি রয়েছে। এগুলি ত্রুটিগুলি সারানোর জন্যই কিন্তু আমরা 31 দফা কর্মসূচিতে আমরা উপস্থাপন করেছি, আমাদের প্রিয় নেতা উপস্থাপন করেছি। আমরা এই জিনিসগুলি পরিবর্তন আনতে পারলে কিন্তু দেশে একটা ফ্যাসিবাদীর যে শাসনের যে একটা প্রচেষ্টা, এটা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। আর এই ফ্যাসিবাদী শাসন থেকে বেরিয়ে আসতে হলে আমাদের দলের মধ্যে যে সমস্ত মনে করেন কর্মকাণ্ড রয়েছে, এই কর্মকাণ্ডগুলির একটা কর্মের যে মূল্যায়ন, এই মূল্যায়নের দিকেও কিন্তু অগ্রাধিকার দিতে হবে। জি, এর মধ্য থেকে কিন্তু আমরা বেরিয়ে আসা সম্ভব বলে আমি মনে করি। অবশ্যই। আপনি বলছিলেন আমাদের বর্তমান কিশোরদের কথা, কিশোর গ্যাং এর কথা, পাশাপাশি কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থারও একটা অধঃপতন হয়েছে। আপনার কিভাবে মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থাটা ঠিক বর্তমান সরকার ঠিক যে উপায়ে আগাচ্ছে ওটা কতটুকু যুক্তিযুক্ত? আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের শিক্ষার্থীরা বই পায়নি, এখনো অনেক জুলাই বিপ্লবের প্রায় অনেকটা মাস কিন্তু কেটে গিয়েছে, এখনো অনেক জায়গায় গাফিলতি আছে যেটা এখনো পূর্ণ হচ্ছে না। আপনার কি মনে হয় বর্তমান সরকারের মতোই কি এগিয়ে গেলে আমাদের সমাজ আসলে কতটুকু উন্নয়ন পাবে, কিংবা কত জলদি ওদের আসলে পদত্যাগ করে নতুন একটা নির্বাচন করা উচিত? এটা সত্য যে একটা দেশ পরিচালনা করার জন্য একটা আইন রয়েছে, সংবিধান রয়েছে, সংসদ রয়েছে। এখন এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় বিষয় হলো যে যখন একটি দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট হয়েছে ফ্যাসিবাদী শাসনের কারণে, বাংলাদেশের মানুষ যখন এই ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য আন্দোলন, দীর্ঘ 16 বছর আন্দোলন করে একটা সফলতার মুখ দেখেছে, এটাকে ফেল করার কোনো সুযোগ নেই। আমরা এই মুহূর্তে সেটাকে, এই গভর্নমেন্টকে আমরা চাই যে তারা সঠিকভাবে একটা, যেটা মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা, যেটা গত 16 বছর মানুষ বঞ্চিত হয়েছে, নির্বাচন, একটা তরুণ সমাজ বা একটা জাতি, পুরো জাতি একটা তাদের ম্যান্ডেটের একটা সরকার প্রতিষ্ঠিত করতে পারেনি। সে যেই হোক, সেটা হয়তো বিএনপি নাও হতে পারে, কিন্তু ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবেশে একটা নির্বাচিত যদি সরকার হয়, সেই সরকারের কাছে অনেক দায়বদ্ধতা চলে আসে। কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিবাদের যে দুঃশাসন বাংলাদেশে চাপিয়ে দেওয়া হয়েছিল, এখানে তরুণ সমাজ কিন্তু ভোট কি জিনিস সেটাই বুঝেনি। হ্যাঁ, অটোমেটিকলি ভোট হয়ে গিয়েছে, নির্বাচন নামক একটা প্রহসন হয়েছে, কিন্তু এটা কিন্তু জনগণের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি। এখন হয়তো বর্তমান সরকার, এবং আমরা জানি বিএনপি এটার জন্য কিন্তু নিজ থেকেই পদত্যাগ করেছিল, সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি, যেটা সুষ্ঠুভাবে প্রমাণ করে যে বিএনপি কতটুকু মানবাধিকারের জন্য আসলে লড়াই করে যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমাদের এই বর্তমান সরকারের যেটা এখন অনেক তাদের চিন্তাভাবনা সংস্কারের জন্য, কিন্তু সংস্কারটা করতে হলে সংস্কারটা পাশ করতে হবে কিন্তু সংসদে। এখন সংসদ ছাড়া সংস্কারগুলি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব না। এই জন্য ফার্স্ট যেটা প্রয়োজন রয়েছে একটা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে যদি একটা সরকার গঠিত হয়, এই সংস্কারগুলিও কিন্তু চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে অতিবাহিত হবে এবং সেগুলি বাস্তবায়ন করা সম্ভব হবে। আর এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা একটা নির্বাচিত সরকারের যেটা চেন অফ কমান্ড থাকে প্রশাসন যন্ত্রে, সেটা কিন্তু এখানে ঘাটতি রয়েছে। যে তাদের প্রশাসনিক যন্ত্রে যেমন ঘাটতি রয়েছে, এবং জনগণের যে একটা সমর্থন,
ম্যান্ডেট, যে একটা চেইন অফ কমান্ড, এটার মধ্যে একটা ঘাটতি রয়েছে। তাই যত দ্রুত নির্বাচন দেওয়া যায় এবং একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়, তো প্রশাসনিক গতিশীলতাও বাড়বে। আর আপনি আরেকটা কথা বলেছেন যে সঠিক টাইমে কিন্তু বইগুলি হস্তান্তর করা যায়নি, এটা সাথে আমার একটু দ্বিমত আছে। যেটা যদি আপনি বিগত 3-4 বছরের যে জানুয়ারি মাসের বই বিতরণের অবস্থা দেখেন, তাহলে দেখবেন যে ফ্যাসিবাদের সরকারের সময় কিন্তু সঠিক টাইমে বইগুলি দেওয়া সম্ভব হয়নি। আরো সবচেয়ে বড় মজার বিষয় যে বাংলাদেশের মানুষ জানতো না এই যে বইগুলি বিতরণের পূর্বে যে ছাপানো হতো সেটা কিন্তু দেশের বাইরে থেকে ছাপিয়ে আনা হতো, যেটা আগে আসলে অনেকে সেটা জানতো না, যেটা এবার উন্মোচিত হয়েছে এবং এখন বাংলাদেশেই সেটা বইগুলি প্রিন্ট করা হচ্ছে এবং সেটা অতি দ্রুত সেটা ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করার চেষ্টা করা হচ্ছে। হয়তো নতুন সরকার কিছুটা সীমাবদ্ধতা আছে, তাদের কিছু অগাছালো কিছু সমস্যা রয়েছে, এগুলিও কাটিয়ে উঠতে পারবে, এটাই আমরা আশা করি। ছাত্র রাজনীতির যে বিষয় এখন চলছে বর্তমানে, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে ছাত্র রাজনীতি খুবই অগ্রসরভাবে কিন্তু আগাচ্ছে। আপনার কি মতামত এই ক্ষেত্রে? ছাত্র রাজনীতিটি কতটুকু গুরুত্ব বহন করে আসলে? যেমন আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারকে বলতে গেলে আমরা নিজেরা এসে ওনাকে বসিয়ে দিয়েছি এই স্থানে, উনি কিন্তু ওটা চাইনি। তবু আমরা আমাদের একটা আকাঙ্ক্ষা থেকে আমাদের একটা দেশকে ভালোভাবে একটা পর্যায়ে গড়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা ওনাকে এই আসনটা দিয়েছি, ডক্টর ইউনূসকে। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় তরুণ প্রজন্ম কিভাবে জিনিসটাকে আদৌ হ্যান্ডেল করতে পারবে কিনা, কিংবা ছাত্র রাজনীতি আসলে কতটুকু গুরুত্ব বহন করে এই ক্ষেত্রে? কারণ ছাত্র রাজনীতি এই দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি 1952 সালের ভাষা আন্দোলনের কথা বলেন, সেখানেও নেতৃত্ব দিয়েছে ছাত্র রাজনীতি। আপনি 69-এর গণ অভ্যুত্থান, তারপর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 71-এর গণ আন্দোলন, এবং সর্বশেষ যেটা যে 24-এর বিপ্লব, এই বিপ্লবে ছাত্র আন্দোলনের যেটা সম্মুখভাগে ছিল, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এই ছাত্র রাজনীতিতে আপনি একটা যে গুণগত কিছু পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে, এর মধ্য দিয়ে কিন্তু ছাত্র রাজনীতির যে মেধা বিকাশের যে চর্চা, একটা কলেজে নেতৃত্ব গড়ে ওঠা, একটা ইউনিভার্সিটিতে নেতৃত্ব গড়ে ওঠার জন্য যেটা পরিবেশ প্রয়োজন রয়েছে, রাজনৈতিক চর্চা, মুক্তভাবে রাজনীতি করার যে পরিবেশ, এই পরিবেশগুলি তৈরি করতে আমাদেরকে চেষ্টা করতে হবে। আর ছাত্র রাজনীতি দেশের জাতির ক্রান্তিকালে যেটা ভূমিকা রাখে, সেই ভূমিকায় কিন্তু ছাত্রছাত্রীরা যারা অতীতে বিভিন্ন সময় যখন যারাই ছাত্রছাত্রী ছিল, সমাজের বিভিন্ন সমস্যা, দেশের বিভিন্ন সমস্যায় তারা এগিয়ে এসেছে, তেমনিভাবে 24-এও যারা ছাত্র আন্দোলনে ছিল তারা এগিয়ে এসেছে। এইভাবে ছাত্র রাজনীতি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু রাষ্ট্রীয় যেই শাসন বা ব্যবস্থার মধ্যে এখানে কিন্তু ছাত্র রাজনীতিকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলা হলে কিছু নৈতিক সংকটের একটা কারণও হতে পারে, যেটা মাঝে মধ্যে আমরা ইতিমধ্যে আমরা কিন্তু যেটার উদাহরণ আমরা অলরেডি দেখেছি। যেমন ফ্যাসিবাদী সরকার যখন ছিলেন, ছাত্রলীগ বলতো যে তারা সংযুক্ত ছিল না, কিন্তু আমরা ভালোভাবে জানি ওতপ্রোতভাবে কারণে তারা রাষ্ট্রীয় যে কোনো বিষয়ে তাদের হস্তক্ষেপ, চাঁদাবাজি, এই সমস্ত কাজগুলি, তো এই কাজগুলি থেকে দূরে রাখার জন্য প্রত্যেকটা ছাত্র সংগঠনের কিছু পরিবর্তন, তাদেরকে কাজ, যেমন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই পরিবর্তনগুলি করেছে, যে এই যে 24-এর গণ আন্দোলনের বিপ্লবের পর আমাদের ছাত্র দলের প্রত্যেকটা শাখাকে কর্মব্যস্ততার মধ্যে রেখেছে। তারা বিভিন্ন কলেজগুলিতে কমিটি করার জন্য, কলেজগুলির সাধারণ ছাত্রছাত্রীদের মতামত নেওয়ার জন্য বিভিন্ন কাজগুলি করে যাচ্ছে। এমনকি তাদেরকে দিয়ে বিভিন্ন সামাজিক, যেমন অনেক সময় একটা স্টেডিয়ামে খেলা হলো, খেলার মধ্যে দিয়ে তাদের যে একটা পরিচ্ছন্নতা অভিযান অথবা একটা খেলাধুলার মধ্যে তাদেরকে মনোনিবেশ করানোর চেষ্টা,
অথবা একটা বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে মনোনিবেশ করার চেষ্টা, বিভিন্ন যে ক্রিয়েটিভ যে সমস্ত কাজগুলি আছে এই কাজগুলিতে ব্যস্ত রাখার জন্য আমাদের প্রিয় নেতা চেষ্টা করছেন। এবং আমরা আশা করি যে ছাত্র দলকেও আমরা আমাদের অঙ্গ সংগঠন যেটা জাতীয়তাবাদী ছাত্র দল, আমরা সেভাবে আমরা প্রোভাইড করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ সেটাও সফল হব। বিগত 15-16 বছর ধরে একটা ছাত্র রাজনীতি, একটা ছাত্র লীগ দল যেভাবে গড়ে উঠেছিল, আপনার মনে হয় না এই বর্তমান সময়েও যেখানে যখন আপনারা একটা সংগঠন অবভিয়াসলি তৈরি করছেন, সেখানেও কিছু কিট অবশ্যই অনুপ্রবেশ করবে? সেক্ষেত্রে আপনাদের কি মোটিভ, কিভাবে এগুলো আপনারা ট্যাকেল করবেন? আমাদের তো পুরোপুরি আমাদের দলের হাইকমান্ডের সিদ্ধান্ত এটাই যে ছাত্র লীগের সাথে বা আওয়ামী লীগের সাথে জড়িত কাউকে কিন্তু দলের মধ্যে ইনক্লুড করা কোনো সুযোগ নেই এবং সেটা নিষেধ করা হয়েছে। তারপরও কিছু ব্যক্তি হয়তো তাদের নিজেদের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত করার জন্য যারা এই সমস্ত ব্যক্তিদের যে ফেসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদেরকে যদি আমাদের দলে অনুপ্রবেশ করানোর চেষ্টা করা হয়, সেটা যদি আমরা স্পেসিফিকলি কারো বিরুদ্ধে অভিযোগ পাই, সেটা আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি এবং চেষ্টা করা হয়েছে এবং সেটা বাস্তবায়নও করা হয়েছে অনেক জায়গায়। আচ্ছা, আমরা জানতে চাই বিগত বছরগুলোতে আপনি যেহেতু একটা সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, আপনার উপর কিভাবে কোন ধরনের মানসিক কিংবা শারীরিক নির্যাতনের আপনি শিকার হয়েছেন, কিংবা সমাজে কোন ধরনের বৈষম্যগুলো আপনি সম্মুখীন হয়েছেন, এর মধ্যে আপনার পরিবার কিংবা ওতপ্রোতভাবে যে সামাজিক ব্যবস্থা ছিল তার মধ্যে কিভাবে আপনি এগুলো ট্যাকেল করেছেন? রাজনীতিতে গত 15 বছর তো আসলে আমরা সীমাহীন নির্যাতনের মুখোমুখি ছিলাম, বৈষম্যের শিকারে ছিলাম। কারণ আমি যখন আমার ছাত্র রাজনীতি পরে যখন আমি আমার কিছু পেশাগত কাজ করছিলাম, আমার একটা ডিস্ট্রিবিউশন ছিল, সেটা রাজনৈতিক কারণে আওয়ামী সরকার সেটা বাতিল করেছে এবং সেটা কেড়ে নেওয়া হয়েছে এবং সেখানে আমার যে কিছু ব্যক্তিগত মালিকানায় আমার যে একটা ডিস্ট্রিবিউশন ছিল, যে টেলিটক একটা ডিস্ট্রিবিউশন ছিল চট্টগ্রামে, সেটা আমার থেকে 2012 সালে কেড়ে নেওয়া হয়েছে। কোনো রিজন ছিল না, কিন্তু ওই কোম্পানির সমস্ত যে ক্রাইটেরিয়া সবকিছু ফুলফিল করে আমি কিন্তু আমার ব্যবসা পরিচালনা করছিলাম এবং সেখানেও আমার যে টেলিটক থেকে যেটা চাহিদা ছিল সেই চাহিদা কিন্তু আমি সেটা সঠিকভাবে প্রতি মাসে মাসে আমার সেটা পূরণ হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্য সেটা কোনো কারণ ছাড়াই আমাকে বলা হলো যে 2012 ডিসেম্বর থেকে আপনার সাথে চুক্তি বাতিল করা হলো। পরবর্তীতে সেটা জানতে পারলাম যে সেটা হলো যে রাজনৈতিক কারণেই সেটা বাতিল করা হয়েছে এবং সেটা তৎকালীন টেলিযোগাযোগ মন্ত্রী ছিল আওয়ামী লীগের রাজিউদ্দিন রাজু, তার পিএস সেটা সেটা এই কাজগুলি করেছে। এর পরবর্তীতে মনে করেন যেটা আমাদের পারিবারিক যে সমস্ত জায়গা জমি বা আমার ফ্যামিলির, সেখানে অনেক সময় এই যে আওয়ামী সন্ত্রাসীদের কারণে অনেক সময় সেখানে এফেক্ট করা হয়েছে, অনেক সময় হামলা করা হয়েছে, অনেক সময় আমাদের এই যে আজকে এই জুলাই বিপ্লবের পূর্বেও আমাদের একটি জায়গায় জোর করে সেটা দখল করে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এই সমস্ত পারিবারিকভাবে রাজনৈতিক কারণে সাফার হয়েছে। আবার সবচেয়ে বড় যেটা বৈষম্যের বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে শুধুমাত্র রাজনৈতিক কারণেই আমাদেরকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে হয়েছে। অনেক সময় সামাজিকভাবে কোনো একটা অবস্থানে আমরা যদি আমাদের কর্মকাণ্ড পরিচালিত করতে গিয়েছি, সেখানে বাধাগ্রস্ত করা হয়েছে রাজনৈতিক কারণে। এবং প্রত্যেকটা, শুধু আমি যে হয়েছি সেটা না, প্রত্যেকটা পরিবারের বিএনপির যারা আছে সকলেই কিন্তু বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। বিশেষ করে আমাদের এই দলের অনেক, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, দেশের সম্মানিত নাগরিক হওয়ার পরও তাকে জেলের বন্দি করে তার পরিবারে যেভাবে নির্যাতন করা হয়েছে এবং সে অসুস্থতার মধ্যে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়নি।
এরকম আরো অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, যেমন আমাদের চট্টগ্রামের আসলাম চৌধুরীর কথা বলেন, তাকে দীর্ঘ 9 বছর জেলে বন্দি করা হয়েছে। পারিবারিকভাবে তার একটা ছোট বাচ্চা ছিল, সেই বাচ্চাকে তার বাবার কাছ থেকে শুধু রাজনৈতিক কারণে, এরকম অনেক নির্যাতনের শিকার আমরা সবাই হয়েছি। তবে তার মধ্যে যেটা আমি ব্যক্তিগতভাবে হয়েছে যে তার সামান্য 2-1টা উদাহরণ তো দিলাম। এর মধ্যে আরেকটা প্রশ্ন করেছিলেন আপনি, কি সেটা? পারিবারিকভাবে কিভাবে বৈষম্যের শিকার হয়েছে? বৈষম্যের শিকার হচ্ছে অনেক সময় হয়তো যে একটা ব্যবসায়িক যে ক্ষতিগুলো করেছে, প্রতিবন্ধকতাগুলি রয়েছে, ওই প্রতিবন্ধকতার সাথে সাথে আমাদের যে সামাজিক, যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন মুসলিম এডুকেশন সোসাইটি নামে একটি দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানে নির্বাচন হয়েছে। নির্বাচনে আমাদের সামাজিকভাবে যারা ওখানে কাজ কর্মকাণ্ড করতো সবাই বিজয়ী হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা রাজনৈতিকভাবে সেটা কুক্ষিগত করা হয়েছে। শুধু রাজনৈতিক ফেসিবাদী আওয়ামী লীগের একজন নেতা, তার ভাই কিন্তু সেটাকে কি করে ফেলেছে, কুক্ষিগত করে রেখে দিয়েছে। নির্বাচন অনেক সময় হয়েছে, কিন্তু সেই যে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে না, একটা সামাজিক এই যে প্রতিষ্ঠানগুলি, ওই নির্বাচনগুলিকেও তারা কি দলীয়ভাবে মেনটেন করার চেষ্টা করেছে, দলীয়ভাবে সেটাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। এরকম প্রত্যেকটা রন্ধে কিন্তু তারা সেটা বাধাগ্রস্ত করেছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রত্যেকটা সেক্টরে তারা দলীয় লোক না হলে কাজ করতে দেয়নি। এটা প্রত্যেকটা, শুধু আমার ক্ষেত্রে, আমি আমার ব্যবসায়িক ক্ষেত্রে বলেছি, আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু এই বাধার সম্মুখীন হয়েছে। একটি দেশকে ইকোনমিক্যালি পুরোপুরি পঙ্গু করে দিতে বিগত সরকার কিন্তু সব ধরনের পদক্ষেপই নিয়েছিলেন বলতে গেলে। যেমন আপনি আপনার গল্প শেয়ার করলেন, যেখানে আপনার টেলিটক কোম্পানি যে ডিস্ট্রিবিউটরশিপ ছিল সেটা নষ্ট করে বা কেড়ে নেওয়া হয়েছে। বলতে গেলে টেলিটকও হচ্ছে আমাদের দেশেরই একটা কোম্পানি, সেটাকে উচ্ছিষ্ট করে অন্য জিনিসগুলোর পদার্পণ করা, কিংবা যেটা বলেছেন বইয়ের ক্ষেত্রে অন্য বাইরের রাষ্ট্রের সাহায্যে সেগুলো প্রিন্ট করানো, এই ধরনের ইকোনমিক্যাল যে প্রবলেমগুলো বিগত সরকার ক্রিয়েট করে গেছেন, বিএনপি সরকার আসলে দেশের ইকোনমিকে ওভাবে উপরে তুলতে আসলে কি পদক্ষেপগুলো নিতে পারে বলে আপনার মনে হয়? বিএনপি তো একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটা দেশপ্রেমিক একটি সংগঠন, এটা দল। আমরা অতীতে দেখেছেন, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দায়িত্ব নিয়েছিলেন এই দেশের, তখন উনি তলাবিহীন ঝুড়িকে একটা তলা লাগানোর চেষ্টা করেছেন এবং এই দেশকে সমাজে, শুধু এই দেশকে রাষ্ট্রীয়ভাবে যেভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করার চেষ্টা করেছেন, প্রত্যেকটা সেক্টরে উনি একটা পরিবর্তন আনার চেষ্টা করেছেন। আন্তর্জাতিকভাবেও কিন্তু উনি বাংলাদেশকে একটা পরিচিতির মর্যাদা নিয়ে যাওয়ার সক্ষম হয়েছিলেন। উনি জাতিসংঘের স্থায়ী নিরাপত্তা কমিটির সদস্য জাপানকে হারিয়ে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব রাষ্ট্রপতি ছিলেন, তখনই কিন্তু নিরাপত্তা পরিষদের সদস্য মনোনীত হয়েছিল, নির্বাচিত হয়েছিল। এবং আন্তর্জাতিকভাবে ইরাক ইরান যুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের অনেক ভূমিকা ছিল সেটা বন্ধ করার জন্য। এবং সৌদি আরবে যখন একটা হামলা হয়েছিল মক্কা শরীফে, আপনার সেই জানা আছে সেটা, যে তখনও কিন্তু জিয়া রহমান সেখানে একটা বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে এবং রাষ্ট্রীয়ভাবে সেটা মোকাবেলা করার মধ্য দিয়ে সেখান থেকে একটা, আমরা জানি 26শে মার্চের বক্তৃতাটাও কিন্তু আমাদের যেটা স্বাধীনতার ঘোষণা ছিল আমাদের প্রিয় নেতা জিয়া রহমান সাহেব দিয়েছিলেন এই চট্টগ্রামের মাটি থেকে, কালুঘাট বেতার কেন্দ্র থেকে। এর পাশাপাশি আপনি যেটা বলেছেন অর্থনৈতিক বিষয়ে, যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছেন, উনি কিন্তু ইমার্জিং টাইগারে পরিণত করেছেন অর্থনৈতিক অবস্থাকে, একটা শক্ত ভিতের মধ্যে তৈরি করেছেন। রিজার্ভ ফান্ডকে তিনি 10,000 ডলারের উপরে রিজার্ভ ছিল ওনার রেখে যাওয়ার সময়, ক্ষমতা থেকে যাওয়ার সময়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা সত্য যে এর পরবর্তীতে এই রিজার্ভকে ধ্বংস করে দিয়ে এবং অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে, বিভিন্ন সেক্টরগুলিকে ধ্বংস করে দিয়ে আমি পরনির্ভরশীল যে অর্থনীতি,
এটার জন্য চেষ্টা করা হয়েছে। তা আমরা যেহেতু দেশকে ভালোবাসি, আমাদের সরকার যদি, আমাদের দল যদি সরকার পরিচালনার দায়িত্ব পায়, অবশ্যই আমরা দেশের বিভিন্ন সেক্টরে উন্নয়নের মধ্য দিয়ে এ দেশের মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করার মধ্যে দিয়ে দেশের অর্থনীতিকে উন্নত করার জন্য যে আমাদের অতীতের যে প্রচেষ্টা, এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব, এটাই আমাদের আশা। আমরা দেখতে পেয়েছি বিগত সরকার আমাদের অন্য ধর্মাবলম্বী যারা ছিলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে নিয়েই এক ধরনের সাংগঠনিক একটা এজেন্ডা তৈরি করেছিলেন, যেটার বিহিতে এখন তাদের মনে এক ধরনের সম্ভীতি জেগে গিয়েছে যে বর্তমান সরকার কিংবা যে সরকার সামনে আসবে তারা হয়তো একটা বৈষম্য করবে তাদের সাথে। এই ধরনের এজেন্ডাগুলো যে বারবার ক্রিয়েট হচ্ছে, এগুলো মোকাবেলা করতে আসলে কিভাবে আমরা সাহায্য পেতে পারি? হ্যাঁ, আমরা 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল, 2001 সালে ক্ষমতায় ছিল। আমাদের শাসন আমলে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বাস করেছি। আমাদের পরিবেশও সবসময় সেটা দীর্ঘ ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য, যে একসাথে আমরা একই পরিবেশে বাস করে সবাই পরস্পর যার যার ধর্ম শেষে পালন করেছে। কারো ধর্মের প্রতি কারো অবহেলা বা অপমানজনক কোনো কর্মকাণ্ড আমরা কেউ করিনি। এটা হচ্ছে আওয়ামী লীগের একটা চরিত্র ছিল, যে হিন্দু সম্প্রদায়কে তারা তাদের নিজেদের স্বার্থে অপব্যবহার করার জন্য তারা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করত। এবং সেখান থেকে আমরা মনে করি যে আমাদের যে হিন্দু ভাইয়েরা রয়েছে, আমাদের যে, তাদেরকে আমরা আলাদা চোখে দেখার কোনো সুযোগ নেই। আমরা হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই আমরা কিন্তু বাংলাদেশি। বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কিন্তু এই একটি প্রচেষ্টা, একটি আমাদের যে জাতীয়তাবাদ, যে বাংলাদেশি জাতীয়তাবাদ, যেমন আমাদের এখানে বিভিন্ন উপজাতি রয়েছে, উপজাতিগুলিকে সহ এবং প্রত্যেকটা সম্প্রদায়কে অ্যাকোমোডেট করার জন্য একটা আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে একটা বাংলাদেশি জাতীয়তাবাদের একটা তত্ত্ব মাধ্যমে আজকে আমরা একটা জাতিতে পরিণত হয়েছি। কিন্তু সেখানে যদি আপনি বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন, তাহলে বাঙালি জাতীয়তাবাদের সাথে কিন্তু আপনি যখন উপজাতিদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়। আর আমরা যে জিনিসটা আমরা সবচেয়ে প্রাধান্য দিয়ে থাকি, আমাদের প্রত্যেকটা ধর্মকে আমরা কিন্তু সম্মান দেওয়ার চেষ্টা করছি, এবং তারা প্রত্যেকটা যার যার ধর্ম শেষে পালন করবে। কিন্তু হিন্দু সম্প্রদায়কে এককভাবে কোটারি করার জন্য আওয়ামী লীগ কিন্তু তাদেরকে দেখবেন আপনি, তাদের আমলে কিন্তু তাদের জায়গা দখলগুলি, হিন্দু সম্প্রদায়ের জায়গা দখলগুলি করেছে কিন্তু আওয়ামী লীগ, এবং বিভিন্ন মন্দির বা বিভিন্ন তাদের দেবদেবীদেরকে পূজার মধ্যে আক্রমণ করে ভাঙানো হয়েছে বিভিন্নভাবে, কিন্তু কোনোটারই বিচার কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের সরকারের সময় হয়নি। বর্তমানে তারা এই গভর্নমেন্ট যখনই ফ্যাসিবাদের পতন হলো, এই দেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত, অস্থিতিশীল অবস্থায় এই দেশের স্থিতিশীলতাকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের জন্যই কিন্তু সেটা অপচেষ্টাগুলি করছে। আর এখানে সবচেয়ে বড় যেটা সমস্যা, সেটা হচ্ছে যে ভারতীয় যে আধিপত্যবাদ বা সাম্রাজ্যবাদের যে চেষ্টা, এই চেষ্টায় এখন যে বর্তমান বিপ্লবের কারণে তাদের যে বাংলাদেশে তাদের যে একটা থাবা ছিল, সেখান থেকে যে এই মুহূর্তে বাংলাদেশ যে মুক্ত রয়েছে, এই মুক্তিতে তাদের কাছে কিন্তু সেটা গ্রহণযোগ্য না। এই কারণে এটা দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য একটা সম্প্রদায়কে বারবার মিসইউজ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা মনে করি যে তারা সেটা মেজরিটি আমাদের যে হিন্দু ভাই বোনেরা রয়েছে এইখান থেকে কিন্তু তারা দূরে রয়েছে। কিছু মুসলিমেও যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, তারাই কিন্তু এটাকে ধর্মের মাধ্যমে একটা বিভেদ তৈরি করে একটা দেশকে একটা সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করার চেষ্টা করছে। সর্বশেষ আমরা জানতে চাইব, বিএনপি একটা দল হিসেবে তরুণ প্রজন্মের সাথে কিভাবে সম্পৃক্ততা করে এই দেশটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে, এবং আপনার ভূমিকাগুলো কি হবে, এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, যদি আমাদেরকে একটু বলতেন।
এই দেশে এখন এই মুহূর্তে সবচেয়ে মেজরিটি যে ভোটারদের মধ্যে কিন্তু তরুণ প্রজন্মই সবচেয়ে বেশি। আমাদের প্রায় অর্ধেক ভোটার কিন্তু তরুণ প্রজন্মের, এবং এই তরুণ প্রজন্ম ভোট কি জিনিস সেখান থেকে বঞ্চিত হয়েছে। আমরা চাই এই তরুণ প্রজন্ম, একটা জাতি গঠনে কিন্তু এই তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তো তরুণ প্রজন্মকে এগিয়ে আনার জন্য আমাদের প্রিয় নেতা তারের অহংকার তারেক রহমান সাহেবের দীর্ঘ পরিকল্পনা রয়েছে। তরুণ সমাজকে যে শুধু গতানুগতিক যে রাজনীতি, যেটা স্লোগানের রাজনীতি, এখান থেকে বেরিয়ে এনে মেধাভিত্তিক এবং যে দেশের প্রয়োজনীয় বিভিন্ন সেক্টরে তাদেরকে কারিগরি যে সমস্ত কর্মকাণ্ডগুলি রয়েছে, লেখাপড়া রয়েছে, এটাও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে কিন্তু কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রচলনের মধ্য দিয়ে মানুষকে, তরুণ সমাজকে যাতে তৈরি করা যায় চেষ্টা করা হয়েছে। তেমনি ভাবে আমরা এই বর্তমান যে আধুনিক যুগে, স্যাটেলাইটের যুগে, আমরা চাইবো যে তরুণ সমাজকে আরো যে মেধার বিকাশের জন্য নিত্য নতুন যে সমস্ত কর্মকাণ্ডগুলি রয়েছে, যে প্রত্যেকটা সেক্টরে যাতে তরুণরা এগিয়ে আসে, এই জন্য তাদেরকে যে আমরা নিজ থেকে একবার স্কুল লেভেল থেকে তাদেরকে সেটা প্রশিক্ষণের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। এবং পাশাপাশি তরুণ সমাজ যাতে প্রত্যেকটা সেক্টরে, যেমন খেলাধুলা, একটা সামাজিক যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, এই সমস্ত কর্মকাণ্ড যাতে তরুণ সমাজ এগিয়ে আসতে পারে, এদেরকে সুযোগ করে দিতে হবে। আর পাশাপাশি যে লেখাপড়ার যে মান, যে আমাদের যে দীর্ঘদিন লেখাপড়ার যে একটা সিস্টেম ছিল, এই সিস্টেমকে একটি আধিপত্যবাদী দেশের ষড়যন্ত্রে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখান থেকে বেরিয়ে এনে একটা মেধাভিত্তিক এবং স্যাটেলাইটের যুগে যাতে মানসম্পন্ন যে মেধা বিকাশের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আমরা নিয়ে যাওয়ার জন্য আমাদের আন্তরিকতা থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ধন্যবাদ জনাব আহমেদুল আলম চৌধুরী আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এই সাংগঠনিক আলোচনায়। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনায় উপস্থিত ছিলেন আহমেদুল আলম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই সাংগঠনিক আলোচনা থেকে আমরা জানতে পারলাম কিভাবে বাঙালি নয় বরং বাংলাদেশী হিসেবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটি জাতি হিসেবে গড়ে উঠতে চাই, এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিভাবে আমাদের দেশের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। শীঘ্রই আরো সুন্দর এবং সাংগঠনিক এই ধরনের আলোচনা নিয়ে উপস্থিত হব আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।